এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। আমার প্রতিদিন মনে করানোর দায়িত্ব, এবং আজও আমি মনে করাচ্ছি যে যা করার এই 29 দিনে করে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে যেরকম 29 দিন রয়েছে, বাংলার বিরোধীদের হাতেও 29 দিন রয়েছে। এই মুহূর্তে হিন্দু বাঙালির জন্য আর 29 দিন সময় বাকি। 29 দিন পর উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, মালদার বাঙালিদের হাতে আর কোনো সময় থাকবে না। 606 ঘন্টা সময় মাত্র বাকি শামশেরগঞ্জের বাঙালিদের জন্য, 606 ঘন্টা সময় মাত্র বাকি মেদিনীপুরের বাঙালিদের জন্য, এবং 41,760 মিনিট বাকি। আপনার সিদ্ধান্ত নিতে হবে, শেখ শাহজাহান থাকবে, রোহিঙ্গারা থাকবে না, আমাদের বাংলার সংস্কৃতি থাকবে, শিক্ষা থাকবে, আমাদের বাংলার যে রীতি নীতি আদর্শ সেটা থাকবে। বদলে ফেলার আর 606 ঘন্টা বাকি। সিদ্ধান্ত নিন, ভোট আর মাত্র 29 দিন পর। মাত্র 29 দিন পর ভোট, এবং এই ভোটে মানুষ নির্ণায়ক ভূমিকা নেবে। এবার আর ভোটটায় তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, বিজেপি হারবে না তৃণমূল হারবে, তার উপরে এবারের ভোট নয়। এবারের ভোট হলো রোহিঙ্গারা জিতবে না রাষ্ট্রবাদ জিতবে। এবারের ভোট হলো শেখ শাহজাহানরা জিতবে না সন্দেশখালীর মায়েরা জিতবে। এবারের ভোটটা আসলে লড়াইয়ের ভোট, যে ভোটটায় মানুষ নির্ণায়ক শক্তি একেবারে নিচ্ছে রাষ্ট্রবাদের পক্ষে, নয়তো রোহিঙ্গাদের জেতানোর পক্ষে। রোহিঙ্গারা জিতবে, রোহিঙ্গারা আবার উৎসাহিত হবে, তারা আবার ফিরে আসবে, তারা আবার কিলবিল কিলবিল করবে কিনা সেটা দেখার ভোট। কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি বিধায়ক, তিনি কোনো অফিস অফ প্রফিট বা লাভজনক পদে থাকতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমস্ত অফিস অফ প্রফিট বা লাভজনক পদ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসা এবং সংখ্যালঘু মন্ত্রকের আন্ডারে যে সমস্ত দপ্তর রয়েছে, যে সমস্ত কমিটি রয়েছে, যেখানে চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন সমস্ত অফিস অফ প্রফিট বা লাভজনক পদ থেকে। সমস্ত লাভজনক পদ, সেই পদ থেকে পদত্যাগ করলেন। ইস্তফা পত্র যদি আমাদের কাছে থাকে, সেই পত্রটাও আমরা দেখানোর জন্য বলবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ, সেই পদত্যাগের সমস্ত ডিটেল এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন স্টেট হেলথ মিশনের প্রধান হিসেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক সার্ভেলেন্সের চেয়ারম্যান হিসেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেন। স্টিয়ারিং কমিটি ফরেস্টের সেখান থেকে পদত্যাগ করলেন। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের অর্গানাইজিং কমিটি বাংলা সঙ্গীত মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে পদত্যাগ করলেন। অ্যাডভাইজারি কমিটি ফর গ্রান্টিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের থেকে পদত্যাগ করলেন। মাইনরিটি অ্যাফেয়ার্সের গভর্নিং বডি ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পদত্যাগ করলেন। ওয়েস্ট বেঙ্গল এসসি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল চেয়ারম্যান হিসেবে। আমি একবার দেখানোর জন্য বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন পদ থেকে পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসসি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ছিলেন, পদত্যাগ করলেন। ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট ল্যান্ড ইউজ বোর্ড তার চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন। একের পর এক জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন এবং সেই প্রত্যেকটি পদত্যাগ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ পত্র সেই পদত্যাগ পত্র আমাদের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন, একদম নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সই রয়েছে 23/3/2026। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 25টির বেশি পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন মনোনয়ন জমার আগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার্স অফিস থেকে যে চিঠিটি গেছে সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন এই মুহূর্তে আবারও বিবিজি ব্রেকিংটা একবার নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ফ্রেমে পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25টিরও বেশি অফিস অফ প্রফিট থেকে পদত্যাগ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা, 11টির বেশি দপ্তর, 25টির মতন চেয়ারম্যানের পদ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন। সব লাভজনক পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা 29 দিনের মাথায়, 23 ঘন্টা 29 মিনিট 4 সেকেন্ড বাকি, 25টির বেশি পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটে লড়ছেন। ভোটে লড়ার আগে তিনি অফিস অফ প্রফিট বা লাভজনক যে পদগুলো রয়েছে সেই পদগুলো থেকে তিনি পদত্যাগ করবেন, তার পদত্যাগ গ্রহণ করা হবে, এই সমস্ত কিছু রেগুলার বিষয়। কিন্তু ইরেগুলার যেটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন হারতে চলেছেন মানুষ বলছে, কেন হারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে কারণটা, বাংলার মায়েরা কাঁদছে, বাংলার মাটি রক্তাক্ত, বাংলার মানুষ বিরক্ত, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতে রয়েছেন। আমি দুটো ছবি এই মুহূর্তে দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রায়দিঘির ছবি যেখানে বাবা কাঁদছে, মা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, স্বজন হারানোর কান্না রায়দিঘিতে, আর প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ চালসায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন বা জানেন না যে আজ রায়দিঘিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এবং এইটা সত্যিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো আর মুখ্যমন্ত্রী নেই, তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি নিজের লাভজনক পদ থেকেও পদত্যাগ করেছেন। এটা নির্বাচন কমিশনেরও দেখা উচিত। এই কেন্দ্রীয় বাহিনী 2 লাখ কেন্দ্রীয় বাহিনী এসছে, 3 লাখ কেন্দ্রীয় বাহিনী এসছে, এই যে প্রতিদিন বলা হচ্ছে, এরা আসাতে আমি কি করব, আমার বাংলার মানুষ কি করবে যদি কেন্দ্রীয় বাহিনী আমার ভাইদেরকে বোনদেরকে বাঁচাতে না পারে। দুটো ছবি, একটা রায়দিঘির ছবি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় উদযাপনে মেতে সেই ছবি। আমি চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচার সভায় কি করছেন সেইটুকুই শুধু দেখাবো। আমি রায়দিঘি নিয়ে বেশি কথা বলতে আগ্রহী।
তার কারণ রায়দিঘিতে কি হয়েছে? রায়দিঘিতে একজন বিজেপি কর্মী, তাকে কুপিয়ে মারা হয়েছে। বাড়ির লোক বলছে রাজনীতি করবার জন্য দীর্ঘদিন ধরে তার যে স্ত্রী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে তৃণমূলের লোকেদের কথায় প্রভাবিত হয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করছিল এবং বিজেপি করবার জন্য এবং তার পাশাপাশি কিছু কিছু উস্কানিমূলক বক্তব্যের জন্য তাদের বারবার করে যে থ্রেট করা হচ্ছিল, তার পরিণতি হয় তার বাড়ির ছেলেটির খুনের পর। আমাদের প্রতিনিধি এলিনা সেখানে পৌঁছেছিল। এলিনা, তপন দাস কিশোর দাসের বাবা, যিনি সরাসরি অভিযোগ করছেন বিজেপি করে গোটা বাড়ি এবং বিজেপি করবার জন্য রাজনীতির বলি হতে হয়, খুন হতে হয়। একবার শুনুন। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এবং সেই রায়দিঘির মেনা গ্রামে কিশোর দাসকে রীতিমতো গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ, এবং অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং যেমনটা এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে, রাজনৈতিক চক্রান্তের জেরেই কিন্তু এই খুন। রায়দিঘির একেবারে বিজেপি প্রার্থী পলাশ রানা কিশোর মাঝির বাড়িতে এসেছিলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এই হচ্ছে কিশোর দাসের বাড়ি এবং কিশোর দাসের বাড়ি থেকে ঠিক 5 পা হাঁটলে তার দেহ পাওয়া যায়। আজকে একেবারে ভোর রাতে তার দেহ উদ্ধার করে, তার দেহ দেখতে পান পরিবারের লোকজন। যেমনটা জানা গিয়েছে, গতকাল কয়েকজন এসে বাড়ি থেকে কিশোর দাসকে ডেকে নিয়ে যায় এবং তারপর থেকে কিশোর দাসের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে পারে। ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাও কিন্তু রয়েছে। ঘটনায় কি বলবেন দাদা? এই যে বাড়ির সামনে খুন হয়ে গেল একজন বিজেপি কর্মী, এটা বাড়ি আর এখানে খুন। আমার বৌমাটা অবিহিত ব্যাপার একটা ছেলে লাইন করে সর্বনাশ করেছে। তৃণমূলের লোক আর তৃণমূলের নেতারা থানায় বসে আছে, ছাড়া পাতার ঘুরছে। আপনার কে হয়? আমার ছেলে তো। আপনার ছেলে? আমার ছেলে, আমি জানতে ছেলে পেলে দিল। আচ্ছা। হঠাৎ ফোন করতে ও হঠাৎ আমার চিংড়ি ফোনটা আছে ছুটে দিল। এটা কান পুঁতে শুনতে কি গুজগুজ গুজগুজ বউ। আর আমি ও ছেলেরা ওষুধ দিচ্ছে, আমি ধানের ব্যবসা করি, আমি লোকের টাকা দিতে গেছিলাম। আচ্ছা। রাত 10টায় ঘরে এসে খেয়েছি, ঠিক জাস্ট 12টার সময় বৌমা ডাকতে, তোমার ছেলে কোথায় গেছে দেখো। আর তুমি দেখো, আমি কোথায় কি জানবো। তারপর আমার ছোট ছেলে পাশে থাকে, মেয়ে ছেলে থাকে পাকা বাড়ি। ছোট ছেলে ডাকুন, ছোট ছেলে দেখে গেল, এসে এখানটা পড়ে এসে বলতো বাবা দাদা নেই, দাদা মার্ডার। হা হা করে কাঁদতেছে। হ্যাঁ, তৃণমূল তোরা। আপনার ছেলে বিজেপি করতেন? আচ্ছা, আমরা বিজেপি করি। অবা হচ্ছে দেখো, টাকা পয়সা অবা হচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। প্রশ্ন হচ্ছে যে ভোটের আবহে এইরকম ভাবে মর্মান্তিক ভাবে নৃশংস ভাবে খুন হতে হলো একজন বিজেপি কর্মীকে, এবং কোথাও গিয়ে বারবার প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে রিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, রায়দিঘি। আমি বারবার বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিজেপি বিরোধী তা নয়। আজকে রায়দিঘির যে ঘটনা, সে ঘটনাটা শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী বলে বিজেপির লোকেরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে আঙুল তুলছেন, না, এরকম ব্যাপারটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে কাদের বিরুদ্ধে একদম অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পক্ষে, একেবারেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরও বিরুদ্ধে। তার কারণ এর আগে বারবার সংখ্যালঘু সংগঠনগুলো বলেছে। একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে, এবং সে কারণেই এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো হারিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী। বারবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসীদের বিরুদ্ধে ভয়ঙ্কর বিষোদ্গার। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিরোধী, চাকরি দিতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বিরোধী। 5 জন আলু চাষি বাংলায় আত্মহত্যা করেছে বা মারা গেছে, আমরা খবর রাখছি না। মিনমিনে মিডিয়া কোনোদিন খবর করছে না। রিপাবলিক বাংলা টানা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিরোধী। চিংড়িহাটার 366 মিটারের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। সংখ্যালঘু বিরোধীও মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসার ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, মহিলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সন্দেশখালীর মায়েদের সাথে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানে। উন্নয়ন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। চিংড়িহাটার মেট্রো, বারবার বলছি, হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যাদের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, এই যে হিন্দু, এই যে বাংলার সংখ্যালঘু,
বাংলার চাকরিজীবী, তাদের আবার আমি মনে করিয়ে দিতে চাই কতদিন শুধু বাকি। আমি পিসিআরকে বলবো মনে করিয়ে দিতে, ঘুম থেকে তুলে দিতে। রাত 8টায় সাধারণত কেউ ঘুমায় না, কারণ রাত 8টায় আবার কে ঘুম থেকে ওঠে, লোকে তো একটু পরে ঘুমাতে যাবে। কিন্তু আমাদের বাংলার অনেক মানুষজন তারা এখনো জেগে ঘুমাচ্ছেন। আর মাত্র 29 দিন বাকি, শেষ সুযোগ। 29 দিন পর আর সুযোগ পাবেন না। 29 দিন মানে কত ঘন্টা? আপনার হাতে 606 ঘন্টা বাকি। সিদ্ধান্ত নিন, পক্ষ নিন। ভোটের বাকি আর 606 ঘন্টা, 41,760 মিনিট মতন বাকি। প্রতি মিনিটে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে পক্ষ নিচ্ছেন, কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পক্ষ নিচ্ছেন। 41,000 মিনিট পর আর আপনার হাতে এই সুযোগ থাকবে না। রায়দিঘিতে যে ঘটনাটা ঘটেছে, আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো সত্যিই তো মানে তিনি কি করবেন? তৃণমূল যে বিজেপি বিরোধী, তৃণমূল যে মানুষকে বিভিন্ন সময় মেরেছে, মারাতে অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্ত, এটা তো সবাই জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন সরকারের প্রধান সরাসরি নন। এই কান্নাটা নির্বাচন কমিশন অবধি পৌঁছাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কান্নাটা দেখেও হয়তো উৎসবে মেতেও থাকবেন, উদযাপনে মেতে থাকবেন, কিন্তু নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, সিইওর দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং কেন্দ্রীয় বাহিনী, তারা এবার সিদ্ধান্ত নিক। এই 2 লাখ 3 লাখ যে সিআরপিএফ এসেছে, তারা কেন পাড়ায় পাড়ায় ঢুকছে না? পাড়ায় পাড়ায় যেতে হবে সিআরপিএফকে। ভাঙড়ে, রায়দিঘিতে, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে, আমি জানি প্রতিটা পাড়ায় হয়তো সিআরপিএফ জওয়ানকে দাঁড় করিয়ে রাখা যাবে না, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে, তার 8 ঘন্টার মধ্যে সিআরপিএফ যেন পৌঁছয় সেই ব্যবস্থা রাখতে হবে। লাগাতার বলছি, সিআরপিএফ কাজ করতে পারবে না যদি সিআরপিএফ এর কাছে কোনো নির্দেশ না থাকে, সিএপিএফ কাজ করতে পারবে না যদি সিআইপিএফ এর কাছে নির্দেশ না থাকে। আমি শুধু রায়দিঘির কথা বলছি। ভাঙড়ে 84টি বোমা উদ্ধার হয়েছে এখনো। পোলের হাটের আরও এক পুকুর থেকে উদ্ধার হয়েছে বোমা। সকালে 50টির মতন বোমা উদ্ধার হয়। বিজয়গঞ্জে বিস্ফোরণের পর বোমাগুলি লুকিয়ে ফেলার জন্য তড়িঘড়ি পুকুরে ডুবিয়ে ফেলা হয়। রসগোল্লার হাড়িতে যেভাবে রসগোল্লা রাখা থাকে, ভাঙড়ের পুকুরে সেভাবে দেখুন একের পর এক বোমা রাখা ছিল। সিআরপিএফ দেখতে পাচ্ছে না কেন? নির্বাচন কমিশনকে অবিলম্বে দেখতে হবে, যেখানে যেখানে অস্ত্র রয়েছে সেই বাড়িগুলোকে রেড করতে হবে। কেন রেড হচ্ছে না এখনো? আর যদি হয়, স্থানীয় পুলিশ কি করছে? আমাদের প্রতিনিধি সৈকত ভাঙড়ে উপস্থিত ছিল। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীকে 2 হাত জোর করে আমরা বলছি, দয়া করে এগুলো দেখুন। যেগুলো পড়ে রয়েছে সেগুলো রসগোল্লা নয়, হাড়িতে রসগোল্লার গামলা নয়, এগুলো বোমের গামলার মতন পুকুরের মধ্যে ভাসছে বোমা, ডোবায় সারি সারি বোমা। আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরেছে এই প্রতিবেদনটি, একবার দেখুন। হয়েছিল এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কয়েক পা এগিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই এলাকায় এবার নতুন করে অস্ত্র উদ্ধার হয়েছে। কালকে এখানে শাসক দলের 8টা ছেলে, যে ওইদুলির সঙ্গে যারা মেন কালপিট, 8টা ছেলে কাল 4টে থেকে এখানে অধীর রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছিল। ওই জিনিসকে এখান থেকে আরো বহু মাল এখান থেকে সরিয়ে ফেলেছে। ও তো একটা ব্যতিক্রম আমরা ধরতে পেরেছি, বহু মাল এখান থেকে সরিয়ে ফেলেছে। এবং তারা অহরহ বোম মেশিনের সঙ্গে তারা যুক্ত। এবার আমরা এখানে আম মানুষ কি করে ভোট দেবো? এখানে তো অসম্ভব ব্যাপার, কি করে ভোট হবে? এই তো ভোট কেন্দ্র, এখান থেকে মাল নিয়ে এখান থেকে মানুষের যখন এখানে বোম বাস্টিং করবে বা যা কিছু করবে, এখানে নিজেও মানুষ ভোটটা দিতে আসবে কি করে? এই তো স্কুল। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক ডান হাতে এই সেই পুকুর, এই পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এখান থেকে ভোট গ্রহণ কেন্দ্রটা, অর্থাৎ যে স্কুলে ভোট গ্রহণ হয়, যে স্কুলে ভোটটা হয়, সেই জায়গাটা আমি পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, পায়ে হেঁটে গিয়ে দেখানোর চেষ্টা করছি।
ভোট গ্রহণ কেন্দ্রের এত কাছে একটা অস্ত্র উদ্ধার হচ্ছে এবং যে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেই পুকুরের পার্শ্ববর্তী এলাকায় ঠিক 3 থেকে 4 দিন আগে একটা ব্লাস্ট হয়ে গেছে। আমি যাওয়ার চেষ্টা করছি, 2 থেকে 3 মিনিটের পথ এবং 2 থেকে 3 মিনিটের এই যে পথ, এই যে ভোট গ্রহণ কেন্দ্র, আমরা ভোট গ্রহণ কেন্দ্রের সামনে চলে এসেছি। পূর্ব বামুনিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেই এই এলাকার ভোটটা হয়। এই এলাকার 3টে বুথের ভোটটা হয়। 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ, অর্থাৎ ঢিল ছোঁড়াছুড়ি করলে কিন্তু 2টো জায়গায় পড়ে যাবে। এই রকম একটা জায়গায় এখান থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এলাকাবাসীরা কার্যত ক্ষুব্ধ শুধু নয়, তারা আশঙ্কা করছেন যে এবারের ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হবে না। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ভাঙড়। দেখুন, প্রতিবারই আমরা এই আশ্বাস পাই যে এবারে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে এবং প্রতিবার আমাদের বলা হয় বাইরে বেরোন, ভয় ভীতি এই সমস্ত কিছু উপেক্ষা করে বাইরে বেরোন এবং আপনাদের ভোটটা আপনারা নিজেরা দিতে যান। কিন্তু দিতে যাওয়ার সময় যদি এরকম একটা বোমা আমার মাথায় পড়ে বা আমার সন্তানের গায়ে পড়ে, তার হাতটা উড়ে যায়, এর দায়িত্বটা কে নেবে? রাজনৈতিক দলগুলো নেবে, নির্বাচন কমিশন নেবে, কেন্দ্রীয় বাহিনী নেবে, পুলিশ নেবে। একটা ভাঙড়ের কথা আমি বলছি না, ভাঙড়ে হাঁড়িতে যেভাবে রসগোল্লা রাখা থাকে সেভাবে পুকুরের মধ্যে সারি সারি বোমা রাখা, এবং এই বোমাগুলো শুধুমাত্র, আমি এখন জবাব চাই বাংলাতে ভাঙড় নিয়ে বললে এখন হয়তো সবাই ভাঙড়ে কভারেজ শুরু করবে, এরপর পুলিশ যাবে, সিআরপিএফ যাবে, নির্বাচন কমিশনও হয়তো এই মুহূর্তে ভাঙড়ই করবে। আমার বক্তব্য ভাঙড় নয়, ঝন্টু বড়াইকে এই মুহূর্তে রয়েছেন, নবনীতা চ্যাটার্জি রয়েছেন, মানস ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে, এবং আমাদের সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুটা সময়ের জন্য যুক্ত হবেন, তার সাক্ষাৎকারও নেব। আমি ঝন্টু বড়াই যে ছবিটা দেখাচ্ছি, এটা ভাঙড়ের ছবি হয়তো, কিন্তু এরকম বহু ভাঙড়ের মতন পুকুরে বোমা এখনো মজুত রয়েছে। এবং আমি বলছি, প্রতিবার এই ভয় পাবেন না, প্লিজ বেরিয়ে এসে ভোট দিন, এইটা চলতে থাকলে এরপরে মানুষের ভোটের ওপর থেকে বিশ্বাস চলে যাবে। কারণ এত কেন্দ্রীয় বাহিনী, এত পুলিশ, এত মানে কথাবার্তার পরেও যদি এই ঘটনাটা ঘটে, এটা তো বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনকে এটার দায়িত্ব নিতে হবে। প্রথম কথা, 326 নম্বর ধারা অনুযায়ী ভোটারদের ভোটাধিকারের প্রশ্নে অ্যাকাউন্টেবল অনলি নির্বাচন কমিশন। আজকে আমরা বেশ কিছুটা নির্বাচন এই লাস্ট 15 বছরে মমতার সময় দেখেছি। আমরা সবচেয়ে দগদগে ঘা 2018 দেখেছি, যেই সময় 2845 জন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে। অঙ্ক বলছে 1,75,00,000 ভোটারকে ভোট কেন্দ্র অব্দি তৃণমূল যেতে দেয়নি। আমরা দেখেছি এ রাজ্যে ভোট মানে কিভাবে সাধারণ সহনাগরিকের মৃত্যু মিছিল। আমরা দেখেছি এ রাজ্যে বিরোধী প্রার্থীরা তার বুথ কেন্দ্র অব্দি, যেটা তার রাইট, যেতে দেওয়া হয় না, এবং মহিলাদের এগিয়ে দিয়ে ঘিরে নিয়ে বিভিন্ন কৌশলে তার গাড়িতে ইট ফেলা হয়। আমার প্রশ্নটা হলো, যারা অ্যাকাউন্টেবল সেই নির্বাচন কমিশনাররা কি শুধুমাত্র অ্যাকশন টেকেন রিপোর্ট, এই ধাপ্পাবাজির মধ্যে নিজেকে এবারও আটমুখ লুকিয়ে রাখবে? এই যে ফি বছর হয়, অ্যাকশন টেকেন রিপোর্ট নিলাম, দিল্লি পাঠালাম, আমরা মৃত্যুর মিছিল কিন্তু অব্যাহত রইল, শাসক তার গা জোয়ারি করেই গেল। তুমি জানো ময়ূক, গত লোকসভা নির্বাচনে 3,40,000 সারা ভারতবর্ষে সেন্ট্রাল ফোর্স ছিল, তার মধ্যে 1 লক্ষ প্লাস ছিল পশ্চিমবঙ্গে। টোটাল নির্বাচনের খরচায় যেটা 47% টাকা শুধু এই ছোট্ট রাজ্যটার জন্য তারা খরচ করেও নির্বাচনী সন্ত্রাস, ঘর ছাড়া, মহিলাদের রেপ হওয়া বিরোধীদের ঠেকাতে পারেনি বা করেনি। দ্বিতীয়, আমরা দেখেছি এবছর 2.5 লক্ষ ফোর্স, আমরা এটাও দেখবো হয়তো এবারও ওই 2.5 লক্ষ ফোর্স হয় ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিংবা ওই তৃণমূলের টাকায় বিভিন্ন ধরনের পানীয় খাচ্ছে, কিংবা হাজারদুয়ারি ঘুরছে, দার্জিলিং ঘুরছে। এদিকে তৃণমূল তার কৌশল নিয়ে এন্টায়ার প্রশাসনটাকে কাজে লাগাচ্ছে। আমরা দেখতে চাই এটা টিএন সেশন, MS লিংডোর নির্বাচন কমিশন, যেই কমিশন অ্যাকাউন্টেবল ছিল। আমরা এই জায়গাটায়, যে রাজ্যটা যেটাকে আমরা পলিটিক্যালি বলি প্লুরাল মনোকালচারালিজম, অর্থাৎ এরা বলেন বহু কিন্তু চালায় এক সংস্কৃতিবাদ রাজনীতিতে, সেই রাজ্যে নির্বাচন কমিশন কতগুলো কথার জাগলারিতে রাখলে এবারও কিন্তু আমরা ভোট লুট
সহনাগরিকদের মৃত্যু মিছিল, বিরোধীরা ভোট কেন্দ্র অবধি পৌঁছতে পারবে না, কিংবা ভোটের পরে, ভোটের আগে এবং ভোটের সময় সাধারণ নাগরিকদের ঘর ছাড়া হওয়ার যে করুণ দৃশ্যগুলো আমরা দেখেছি এই লাস্ট 15 বছর ধরে, সেই ধারাটাকে কিন্তু অব্যাহত দেখতে পাবো। ঠিক ঠিক। আমি নবনীতা এবং বাকিদের কাছে আসার আগে একটা ব্রেকিং নিউজ নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হারমাত বাহিনী বিজেপি বলে, যে ছাপ্পা বাহিনী, সে ছাপ্পা বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর অ্যাক্টিভ করতে পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্য পন্থা অবলম্বন করা হবে এবং এটা বোঝা যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিলক্ষণ বুঝতে পারছেন, এবার যদি সত্যি ফ্রি এবং ফেয়ার ইলেকশন, যেটা বলা হয়, প্রতিবার বলা হয়, 21-এ বলা হয়েছে, 21-এ আমি দেখেছি বাংলার 50 থেকে 70 জন বিজেপি কর্মী, সিপিএম কর্মী ইত্যাদি মারা গেছে, 100-র উপরে নিহত হয়েছেন, আহতও হয়েছে, ঘর ছাড়া হয়েছেন, এখনো 5 বছর ঘর ছাড়া। 2024-এও হয়েছে, 2026-এও যদি এই পরিস্থিতি থাকে তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতে আসতে পারেন। কিন্তু এই পরিস্থিতি যদি না থাকে, যদি নির্বাচন কমিশন নিজের কাজটা করে, আরেকটু যদি কড়া হাতে কাজটা করে, যদি কেন্দ্রীয় বাহিনী এই যে বোমের পাহাড়, এই বোমের পাহাড়গুলোকে ডিফিউজ করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেরে যেতে পারেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাকভাবে যদি সব এগোয়, যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কোনো রক্ষা কবচ না পান মুখ্যমন্ত্রী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারও হতে পারে। কারণ আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ, যেভাবে ফাইল চুরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু ভালো চোখে নিচ্ছেন না। এটা বড় ব্রেকিং নিউজ মনে হচ্ছে আপনাদের, বিলক্ষণটা বড়। আইপ্যাক মামলায় রাজ্যকে সুপ্রিম থাপ্পড় বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী তদন্তে হস্তক্ষেপ করলে ইডি কোথায় যাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর। মুখ্যমন্ত্রী জোর করে ঢুকলে ইডি সরকারকে জানাবে, যে সরকারের নেতৃত্বে আছেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যকে ভৎসনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি তীব্র ভাষায় ভৎসনা করলেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাক মামলায় যে জিনিসগুলো করেছেন একবার ফুল ফ্রেমে দেখে নেব। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্ট আজকে কি কি বলেছে, স্বস্তি কিন্তু পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার গ্রাফিক্সটা দেখে নেব। ইডি অফিসাররা কি ভারতের নাগরিক নন? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন। সিএম ঢুকে অপরাধ করলে ইডি রাজ্য সরকারের কাছে যাবে? বিচারপতি মিশ্রের তীব্র প্রতিক্রিয়া। নির্বাচনের জন্য শুনানি পেছোতে বলবেন না, সুপ্রিম কোর্টের কড়া ধমক। ইডি অফিসারদের মৌলিক অধিকার রয়েছে। অভিযোগ তথ্যের ভিত্তিতে শুধু ইডি নয়, ব্যক্তিগত অফিসাররাও ভিকটিম। পরবর্তী শুনানি 14ই এপ্রিল। ভাবুন, ভারতের সুপ্রিম কোর্ট তারাও বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন। এবং আজ বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল তাকে বলতে, তিনি বাধ্য হয়েছেন সম্ভবত বলতে, যে কোর্ট কি আগে থেকেই ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী। এটা বলার মতন জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু খুশি নয়। সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত, তারা কিন্তু খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাকের ফাইলটা চুরি করেছেন, যে স্টাইলে করেছেন এবং যাদেরকে নিয়ে করেছেন। মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে জেলে থাকতো। এটা খুব দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এভিডেন্স বা তথ্য প্রমাণ নিয়ে বেরিয়ে এসেছেন, সেটা যদি আমি আপনি নিয়ে বেরোতাম, বা ছেড়ে দিন না, তৃণমূলের অন্য কোনো নেতাও যদি বেরোতো, অ্যারেস্ট হয়ে যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অ্যারেস্ট হননি মুখ্যমন্ত্রী এখনো। হয়তো রক্ষা কবচ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে পাচ্ছেন, বা সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কেন্দ্রীয় এজেন্সি অভিযুক্ত হিসেবে মুখ্যমন্ত্রীকে চার্জশিট করতে পারেননি। অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। আইনি দিকগুলো বিচারপতিরা এবং আইনজীবীরা দেখবেন, বলবেন। আমি আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি। এসআইআরটা, আইপ্যাকটা, এই শব্দগুলো এখন রাজ্যের হয়ে যারা সওয়াল করছেন সুপ্রিম কোর্টে, তাদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে হয়তো। এসআইআর মামলাতেও, আরেকটি পৃথক মামলা, এসআইআর মামলাতেও
রাজ্য সরকারকে বলা যেতে পারে কড়া ভাষায় বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি। গোটা দেশে এসআইআর হচ্ছে, বাংলাতেই এসআইআর নিয়ে এত সমস্যা কেন? এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গেই এত জটিলতা কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। বাংলার সমস্যা ইউনিক। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রথম দফার নির্বাচনী কেন্দ্রের লিস্টকে গুরুত্ব। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বাংলার সমস্যা ইউনিক, অন্য রাজ্যের সমস্যাও আলাদা। আগামী 1 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এক্ষেত্রেও দেখে নেব কি বলেছেন আজকে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের। এটা দোষারোপের সময় নয়, বিচারকদের ওপর ব্যাপক চাপ রয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশেষ চ্যালেঞ্জ। ভোটারদের অধিকার নিশ্চিত করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও এত সমস্যা নেই। অন্য রাজ্যের নামবাদের সংখ্যা অনেক বেশি। শুধু নাম গিয়েছে তা নয়, ভোটারও বেড়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আজ এই কথা স্পষ্ট ভাষায় বললেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথেও আমরা কথা বলবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে যদি অনলাইন থাকেন, আমি বিকাশ রঞ্জন বাবুকে প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নটা করব। বিকাশ বাবু সুপ্রিম কোর্টে ছিলেন অবশ্যই। আচ্ছা, পিসিআর বলছে বিকাশবাবু রেডি রয়েছেন। আমি বিকাশবাবুকে প্রথমেই যে প্রশ্নটা করবো, বিকাশদা আমি জানি যে আপনি এসআইআর আটকে দিতে চান, হয়তো আপনি এসআইআর এর বিরোধী নন, সেটাও আবার আপনি বলছেন। কিন্তু আজ বাংলার মানুষ জানতে চায় যে এসআইআর নিয়ে অনেকে অনেক কিছু বলছে, এসআইআর নিয়ে এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টে কি হলো, একটু যদি মামলাটা বুঝিয়ে বলেন বাংলার দর্শককে। দেখুন, আমাদের মূল দাবি ছিল যে ভোটার লিস্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত নমিনেশন দাখিল করা যাবে না। অর্থাৎ নমিনেশন দাখিল করার আগেই ভোটার লিস্ট চূড়ান্ত করতে হবে, যাতে সকলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা তা করতে পারেন। আদালত মোটামুটি যেটা বললেন সেটা হচ্ছে, হ্যাঁ, আমরাও নিশ্চিত করতে চাই যে ভোটার লিস্ট চূড়ান্ত প্রকাশিত হবে এবং সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্রথম অবস্থায় তারা বললেন যে রেকগনাইজড পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চায়, যাদের নামটা ওই অ্যাডজুডিকেশন লিস্টে আছে, তাদের বিষয়টা দ্রুত শেষ করতে হবে। এবং তারপরে যারা ধরুন কোনো পলিটিক্যাল পার্টি নন কিন্তু ইন্ডিভিজুয়ালিও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, এমন তো অনেক আছেন, বা স্বীকৃত রাজনৈতিক দল নয়, সেই বিষয়টাও আদালত বিচার করবেন। কিন্তু মোটামুটিভাবে সিদ্ধান্ত যে নির্বাচনী লিস্ট, ভোটার লিস্ট তৈরি করেই নির্বাচনে যেতে হবে এবং সেটা দ্রুত সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ রেখে কাজটাকে সম্পন্ন করবেন, এই ব্যবস্থা নিতে হবে। এবং আগামী 1 এপ্রিল আবার রাখা হয়েছে দেখভাল করার জন্য যে এই ব্যবস্থাটা কতটা কার্যকর হলো এবং কতটা সম্পূর্ণ হলো। এই হচ্ছে মুদ্রা কথা। বিকাশ আমি জানি যে আপনি দিল্লি থেকে আবার কলকাতায় ফিরছেন, আপনাকে যাদবপুরে ভোটের প্রচার করতে হবে। কিন্তু আরেকটা প্রশ্ন আমি করতে চাই, আজকে কোর্ট যে অবজারভেশনগুলো দিয়েছে সেগুলো আমি একদম গ্রাফিক্যালি মাঝখানের প্লেটে দেখাচ্ছি। ভয়ঙ্কর অবজারভেশন কোর্ট দিয়েছে। এবং সত্যি কথা যে অন্য রাজ্যে তো এসআইআর হচ্ছে, এত সমস্যা হচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেসের জন্য বা আপনাদের জন্য এটা বড় ধাক্কা নয়? দেখুন, আমাদের জন্য মোটেই প্রবলেম তৈরি হলো না, তৈরি হলো নির্বাচন কমিশন নির্বুদ্ধিতার জন্য। আমি যেটা বললাম শুনে থাকবেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য রাজ্যে এরকম ছিল না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটাকে আমি বলি লজিক্যাল ইডিওসি, এটা তৈরি হয়েছে তো নির্বাচন কমিশনের নির্বুদ্ধিতার জন্য। সেটা যদি তৈরি না হতো তার এত সমস্যা হতো না। সুতরাং এসআইআর করার বিরুদ্ধে তো অন্ততপক্ষে আমরা বামপন্থীরা কখনই ছিলাম না। এসআইআর হোক, নিয়ম মেনে হোক, সমস্ত মানুষকে সুযোগ দিয়ে হোক, এটাই ছিল আমাদের বক্তব্য। এসআইআরের বিরুদ্ধে বিজেপির সহযোগী তৃণমূল সবচেয়ে বেশি হইচই করেছে, করতে দেবো না, সাহায্য করেননি, প্রশাসনকে ঠিকমতো সহযোগিতা করাননি, যার ফলে জটিলতা সৃষ্টি হয়েছে। বিকাশ আমি ঠিক সেই জায়গা থেকে আমার শেষ প্রশ্ন, আমি আর আপনাকে আটকাবো না, আমি তারপর নবনীতা এবং অন্যদের কাছে যাব। আইপ্যাক মামলাতেও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণটা করেছেন সেটা ভয়ঙ্কর আচরণ। ইডি অফিসারদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে সুপ্রিম কোর্টও ভয়ঙ্কর অবজারভেশন দিয়েছে এবং তারা নির্দিষ্টভাবে বলেছে চিফ মিনিস্টার নিজে ফাইল চুরি করছেন, সেই ফাইল চুরির অভিযোগ জানাতে হবে পুলিশকে, যার মাথায় আবার পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এটা তো বেসিক ছিল। এবং আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, ময়ূখ রঞ্জন ঘোষ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এই কাজটা করতো অ্যারেস্ট হয়ে যেতেন। আপনার মনে হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অ্যারেস্ট হওয়াটা উচিত? দেখুন, আইন সবার উপরে, এ কথা আমি বহুবার বলেছি। যেদিনকে আইপ্যাকের ঘটনা ঘটলো সেদিনকেই উচিত ছিল ইডির মমতাকে গ্রেপ্তার করা। সে অধিকার আইনি ইডির আছে, ইডি করেননি। তিনি তার আইনি কাজটা না করে তারা গেলেন সুপ্রিম কোর্টে। আমার তো মনে হয় তো মমতাকে সুযোগ দিয়ে দেওয়া হলো, এবং এই এত কথা মমতা সুপ্রিম কোর্টে বলার সুযোগ পাচ্ছেন, অনেক জটিলতা তৈরি হচ্ছে। আইন ঠিকমতো কার্যকর হলে পরে সে মমতা হোক আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক, যে আইন ভাঙবে তাকে আইন ভাঙার যে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই রাজ্যে বিশেষ করে এবং দেশেও কোনো কোনো ক্ষেত্রে আইন মেনে কাজ হচ্ছে না। রুল অফ ল বলতে যা বুঝি আমরা, যেটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির একটা মৌলিক ব্যাপার, সেটা কার্যকর হচ্ছে না। এটা একটা বিপজ্জনক ঝোঁক। বেশ, অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বক্তব্যগুলো সেগুলো শোনালাম, কিন্তু এর মাঝে আমি নবনীতার কাছে যাওয়ার আগে একটা খুব ভালো খবর, খুশির খবর মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, মানে যারা স্বপ্ন দেখেন, যারা বাসন মাজতে মাজতে কলতলায় বালতিতে জল ভরতে ভরতে স্বপ্ন দেখেন একদিন আমি মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, যে মায়েরা যাদের জন্য নাকি লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীরা স্বপ্ন দেখে যে আমি শুধুমাত্র অন্যদের কথা শুনবো কেন, আমার কথা কেন আমলারা শুনবে না, আমার হয়তো পড়াশোনা বেশি নয় কিন্তু এই ভারতে আমারও একটা ভোট, মুখ্যমন্ত্রীরও একটা ভোট, আম্বানি আদানিদেরও তো একটা ভোট। সেরকম একজন ব্যক্তি কালিতা মাঝি বিজেপির হয়ে এবার দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা হই হই শুরু করেছিল যে এই কালিতা মাঝির নামই তো বিচারাধীন রয়েছে, এ ভোটে দাঁড়ানো, এর ভোট ক্যান্সেল করা হোক, এর ভোটের প্রার্থীপদ ক্যান্সেল করা হোক। এই মুহূর্তে খুশির খবর, সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় এই মুহূর্তে খবর এলো বিজেপি প্রার্থী কালিতা মাঝি ভোটাধিকার অর্জন করলেন। ভোটাধিকার অর্জন করলেন কালিতা মাঝি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুশি বিজেপি প্রার্থী কালিতা মাঝি। ঘরে ঘরে কাজ করেন, নিত্যদিনের কাজ করতেন কালিতা মাঝি। সকালবেলা বিভিন্ন মানুষের বাড়িতে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, আনুষঙ্গিক কাজ করা, 100 দিনের কাজ করা, এবং সন্ধেবেলায় পার্টি অফিসে গিয়ে বিজেপিটা করা। আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানোর জন্য বলবো, যারা কথায় কথায় মেহনতি মানুষের কথা বলেন তারা পলিট ব্যুরোতে কতজন কালিতা মাঝিকে জায়গা দিতে পেরেছেন আমি জানি না, কিন্তু এই ভদ্রমহিলা যিনি সকালে বাসন মাজেন, লোকের বাড়িতে গিয়ে ঘর ঝাড় দেন, তিনি আবার কাজ শেষ করে দুপুরবেলা থেকে পতাকা লাগান, নিজের প্রার্থী হিসেবে নিজের পতাকা লাগান বিজেপি প্রার্থী হিসেবে। গত 28শে ফেব্রুয়ারি এসআইআর যে তালিকা প্রকাশিত হয় তাতে দেখা যায় কালিতা মাঝির নাম বিচারাধীন, এবং পরে জানা যায় যে কালিতা মাঝি যিনি বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন, ঘর ঝাড় দেন, তার কিছু কাগজে লেখার ভুলের জন্য তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে এসেছিল। কালিতা মাঝি, কালিতাদি এই মুহূর্তে কি বলছেন খুশি হয়ে, শুনুন। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথি, তাদেরও নাম বেরোইছে, তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জজ এবং ইলেকশন কমিশনার সে ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। অনেকে হয়তো এখনো ভাবছেন যে কালিতা মাঝিকে নিয়ে ময়ূক বা রিপাবলিক বাংলা এত উচ্ছ্বসিত প্রশংসা করছে কেন। বিশ্বাস করুন 2021 সালে এই রিপাবলিক বাংলায় মনোরঞ্জন ব্যাপারীকে নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। মনোরঞ্জন ব্যাপারী, যাকে এবার আর বিধায়ক পদের টিকিট দেওয়া হলো না, তিনি রিক্সা চালাতেন, একসময় রিক্সা চালাতে চালাতে কবিতার বই পড়তেন, কবিতা লিখতেন। মহাশ্বেতা দেবীর
সংস্পর্শে এসে তিনি সাহিত্য জগতে বিশাল নাম করেছিলেন। এই মনোরঞ্জন ব্যাপারী, কালিতা মাঝিদেরকেই তো আমাদের ভারতের গণতন্ত্র সামনে এগিয়ে দেবে, এটাই তো গণতন্ত্র। এবং চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা তো কালিতা মাঝি, মনোরঞ্জন ব্যাপারীদেরকেই উদযাপন করব। তৃণমূল কংগ্রেস ভুলে গেছে মনোরঞ্জন ব্যাপারীদেরকে, কিন্তু বিজেপি যে কালিতা মাঝিকে মনে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে এটাই তো ভয়। আমি নবনীতার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা আসলে, নবনীতা, হয়ে গেছে রেখা পাত্র বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, কালিতা মাঝি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা হয়ে গেছে নবনীতা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেণীটা বিভাগ করে দিয়েছেন এবং তিনি নিজেও যে তার কনফিডেন্সের জায়গায় নেই। তুমি নিজেও আগের দিন বলছিলে যে ওনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পাচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজে তো প্রকাশ পাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা যাই করি না কেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি সেটা প্রকাশ পায়, সে যত বড় মানুষই হোক বা যত ছোট মানুষই হোক। আমি যেটা বলে এই মুহূর্তে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি যে কথাটা বলেছেন, যথার্থ কথা বলেছেন, যে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে। কারণ উনি বিগত বহু বছর ধরে উনি হাইকোর্টে বিচার দিয়ে গেছেন, বহুদিন ধরে উনি জাজমেন্ট দিয়ে গেছেন, উনি দেখে গেছেন কত পাহাড় মামলা পড়ে রয়েছে হাইকোর্টে এবং নিষ্পত্তিও হয়েছে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের এগেনস্টে। তাই উনি যথার্থ বলেছেন, কারণ উনি ওয়াকিবহল অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের বঙ্গে। হি নোজ ইট ভেরি ওয়েল কি বঙ্গে কিভাবে রাজনীতি হয়, কিভাবে ভোট লুট হয়, কিভাবে ভোট হয়। এবার আসছি পরের একটি বক্তব্য, সেটা হচ্ছে মাননীয় না সবকটা ট্রাম্প কার্ড হারিয়ে ফেলেছেন। আর এই কারণেই ওনার লড়াইটা রেখা পাত্র থেকে তুমি একটু আগে বললে ময়ূক যে আমি অবধি ওনার লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী ভেবে কোথাও গিয়ে ভালোও লাগছে বটে, কিন্তু এটা ভেবে অবাক লাগছে কোথায় উনি কোথায় আমি। সেখানে তার সাথে এই ধরনের একজন সাধারণ মানুষ, আমি না অতি সাধারণ মানুষ, আমাদের লড়াই হতে পারে কি করে? এই ট্রাম্প কার্ডগুলো উনি হারালেন। নির্বাচন কমিশন তথা সাধারণ মানুষ ফুৎকার দিয়ে ওনার ট্রাম্প কার্ডগুলোকে হারিয়ে দিয়েছে। প্রথমে এসআইআর, যেটা নিয়ে উনি বিরোধিতা করলেন, যেটা বিরোধিতা করতে গিয়ে উনি মুখ থুবড়ে পড়লেন, তারপর মামলা করলেন, নিজে সওয়াল করতে গেলেন, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট বা ইন পার্সন কোনো হিসেবেই কিন্তু ওনার সব মামলা করার জন্য যে আমরা স্লিপ দিই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রইল না। আমি আগেই নিয়ে বলেছি, তার মানে দাঁড়াচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাডভোকেট কিংবা ইন পার্সন কোনোভাবেই মামলা করেননি। ওনার কথাটা সুপ্রিম কোর্ট শুধু দোকান ভরে শুনেছেন এন্ড দ্যাটস ইট, এবং এটা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপে পড়ছেন। তৃণমূল কংগ্রেসের মানে বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বদলাচ্ছে। তৃণমূল কংগ্রেস অনেক বেশি সফট হয়ে যাচ্ছে। আমি জানি না কেন, তারা হয়তো এবার ভাবছে স্ট্র্যাটেজি ফেল করছে ময়ূক। না, এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও চাপ দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী যেন চুপচাপ বসে না থাকে। ওনার সব থেকে স্ট্রেন যেটা সেটা হচ্ছে ভাতা। ওনার ভাতা ফেল করেছে, মানুষ বুঝে গেছে যে উনি ভাতাটা দেন। আমি একটা ব্রেকিং নিউজ দেব, একটা ব্রেকিং নিউজ। তাহলে ভেজাল ভোটগুলো যে চলে গেল আজকে, যার জন্য উনি ভয় পাবেন, খুব স্বাভাবিক। আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো ময়ূক, এই যে মানুষগুলো যারা এতদিন খেটে খেয়ে ভলকি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে, তাদেরকে এবার বোঝার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভলকি দিয়েছেন। সিঙ্গুর থেকে আজ অব্দি সিঙ্গুরের কৃষি আন্দোলনের নাম করে উনি যে নাটকটা করে গেছেন, যে রাজনৈতিক আন্দোলন নিজের গদি সংগ্রহ করার জন্য করে গেছেন, তা উনি আজও শেষ করেননি। আরজি কর থেকে আরম্ভ করে প্রত্যেকটা ধর্ষিতার এগেইনস্টে উনি বলে গেছেন যে মূল্যায়ন করে গেছেন, মূল্য নির্ধারণ করে গেছেন। এহেন রাজনীতি বন্ধ হোক, সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ ভোট অধিকার পাক। আমি তিনজনকে 30 সেকেন্ড করে আমি প্রতিক্রিয়া নেব, কারণ আমার কাছে যে ব্রেকিং নিউজগুলো এসেছে সেগুলো কিন্তু মানে শুনতে পড়তে খুব ভালো লাগছে। যদি এটা কার্যকর হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, যদি এটা কার্যকর হয় 100% না 99% যদি কার্যকর হয়, তৃণমূল কংগ্রেসের জেতা মুশকিল আছে। কারণ তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে যেভাবে ভয় দেখিয়ে ভোট লুট করেছে বলে অভিযোগ, এবং ক্যামেরার সামনেও আছে, সেটা এবার কিন্তু জাস্ট বন্ধ হয়ে যাবে। প্রথম ব্রেকিং নিউজ, পুলিশ সুপারদেরকে নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন এই কড়া বার্তা দিয়েছে বৈঠকে। ভোটারদের হুমকি দেওয়া বা ভোট দিতে আটকানোর মতো অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ডও করা হতে পারে। শুনতে খুব ভালো লাগছে, কিন্তু কার্যকরী কি হবে? পুলিশ সুপারদেরকেও সরিয়ে দেওয়া হতে পারে যদি কোনো ভোটারকে ভয় দেখানো বা তাদেরকে ভোট দিতে আটকানো হয়। তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারিও শুরু হতে পারে। আমরা দেখছি যে এই যে একের পর এক বার্তাগুলো
নির্বাচন কমিশন দিচ্ছে তাতে আমি জানি না কতটা কাজ হবে, কারণ আমরা আবারও বলছি আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখছি, আমরা 2011 দেখেছি, 2016 দেখেছি, 2021 দেখেছি, 2019 দেখেছি, 2024 দেখেছি। বারবার ভয়ে ভীত হয়ে আমাদের এই সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে, সাইকেলটা আমরা ভাঙতে চাইছি। কিন্তু এবার ভাল লাগছে, আমি বলছি না পড়তে ভাল লাগছে, শুনতে ভাল লাগছে, দেখতে ভাল লাগছে, কাজের কাজ কি হবে আমরা জানি না এখনো, এবং এটাই চাপ দিতে হবে। মুরলীধর শর্মার মতন অফিসার, পাপিয়া সুলতানার মতন অফিসার তারা রাস্তায় নেমে যেভাবে বলছেন তাতে তো মনে হচ্ছে যে অনেক কিছু হবে। মুরলীধর শর্মা কি বলেছেন একবার শুনবো, তারপরে মানস ভট্টাচার্যের কাছে যাব। আদৌ কি কাজের কাজ হবে শুনি মুরলীধর শর্মা কি বলছেন। इस इलेक्शन में इलेक्शन कमीशन ने हमको 6 ऑब्जेक्टिव दिए हैं जो हमको अचीव करना है। सबसे पहला ऑब्जेक्टिव है वायलेंस फ्री, दूसरा ऑब्जेक्टिव है यहाँ पे किसी भी तरीके का इंटिमिडेशन नहीं होगा, इंटिमिडेशन फ्री, तीसरा इन्फ्लुएंस फ्री, चौथा छापा फ्री, पांचवा बूथ जैमिंग फ्री, कोई बूथ जैमिंग नहीं होगा, और छठा जो है वो है सोर्स जैमिंग, मतलब जहाँ से लोग वोट देने आ रहे हैं उस जगह पे भी कोई किसी तरीके का किसी ने किसी को अटका दिया, जाने नहीं दिया, तो उस तरीके की घटनाएं नहीं होंगी। एएसआई, सब इंस्पेक्टर, कांस्टेबल, हर रैंक के ऑफिसर को ये 6 ऑब्जेक्टिव पूरे विस्तार में उनको बता दिए गए हैं। মানুষ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একের পর এক ব্রেকিং আসছে বলে আপনার হয়তো 30 সেকেন্ড সময় কমে যাবে বলার থেকে, কিন্তু এই খবরটা শুনলে আপনারও হয়তো বলতে আরো বেশি ইচ্ছা করবে। কালকে বলবেন, পরশু বলবেন, কিন্তু এই ব্রেকিং নিউজটা শুনুন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাকে আমার নিউজ রুম দিচ্ছে, ভোটে নির্বাচন কমিশনের স্ক্যানারে উত্তর চব্বিশ পরগনার জন্য বিশেষ নজরদারি কমিশনে সীমান্ত লাগোয়া একাধিক বিধানসভার জন্য নজরদারির জন্য 1000-এর বেশি অফিসার নিয়োগ করলো নির্বাচন কমিশন। রাজ্যে আসছে 340 জন এসএসটি আধিকারিক, 310 জন এফএসটি অফিসারকে নিয়োগ করা হচ্ছে, 807 জন সেক্টর অফিসার নিয়োগ করছে কমিশন। মানবদা কি বলবেন? মানে কিছু একটা এতদিন ধরে চব্বিশ পরগনায় হচ্ছিল। দেখো, এইগুলো শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ভোট দেবেন এবং যারা ভোট নেবেন বুথে, অলরেডি ফার্স্ট ফেজের যে জেলাগুলোতে যে আসনগুলোতে ভোট হচ্ছে সেখানকার ভোট কর্মীদের চিঠি আসা শুরু হয়ে গেছে। মানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ডিউটি, এবং 26 তারিখ থেকে ট্রেনিং শুরু হচ্ছে। এই দুপক্ষই কিন্তু ভয়ে আছে, অর্থাৎ যারা ভোট দিতে যাবে তারাও ভয়ে আছে, আর যারা ভোট নিতে যাবে বুথে বুথে তারাও ভয়ে আছে। ময়ূতা, বাঙালি হিসাবে আমরা এই ভয় থেকে বেরোতে পারবো কবে? তুমি 2-3টে শব্দ উচ্চারণ করলে, গণতন্ত্র, উদযাপন, উৎসব, এইগুলো কি সত্যিই বাংলার ক্ষেত্রে আর প্রযোজ্য আছে? যে হারে বোমা উদ্ধার হচ্ছে, একটা দিক থেকে আমার আনন্দ হচ্ছিল যে একসময় আমার জেলা বীরভূমের নানুর ছিল বোমা এবং গুলির জন্য বিখ্যাত, সেই গৌরব কেড়ে নিয়েছে এখন দক্ষিণ চব্বিশ পরগনা, ভাঙড়, ক্যানিং, যে বীরভূমে আর ততটা বোমা উদ্ধার হয় না যতটা ভাঙড়, ক্যানিংয়ে হচ্ছে। নির্বাচন কমিশন যা যা বলছে তা যদি সত্যিই তারা এক্সিকিউট করতে পারে, তাহলে আমরা বাঙালি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবো। আর যদি না পারে, বিশ্বাস করো, বিশ্বের কাছে, ভারতবর্ষের অন্যান্য আরো 4টে রাজ্যে যেখানে ভোট হচ্ছে তাদের কাছে কিন্তু দিন দিন আমাদের মাথা নত হয়ে যাচ্ছে যে আমরা রাজনীতিকে কেন্দ্র করে কোথায় যাচ্ছি। মানে এত ভয়, এত আতঙ্ক, এত বোমা, এত গুলি, তারপরেও আমরা বলবো বাঙালির নাকি সাংস্কৃতিক জাতি, তার নাকি সংস্কৃতিকে ভালোবাসে ইত্যাদি। ঠিক 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 ঝন্টু বড়াই 30 সেকেন্ড। এই যে সব কিছু আমারও মনে হচ্ছে দারুণ হচ্ছে, কিছু রক্ত গরম হচ্ছে, হেভি লাগছে, এবার একটা কিছু হবে, কিন্তু আদৌ হবে না। আবার সেই সিঁদুরে মেঘ দেখছে। পদক্ষেপ কোথায়? পঞ্চায়েত নির্বাচনে 23-এ যে আধিকারিক নীলাদ্রি শেখর দাসের নামে সিরিয়াস অ্যালিগেশন করেছিল হাইকোর্ট, যে ম্যানুপুলেট করা হয়েছিল বিরোধী প্রার্থীর ওবিসি সার্টিফিকেট, তার প্যানেল বাতিল করা হয়ে গেছিল, উইদাউট কন্টেস্টে তৃণমূল জিতেছিল, তাকে এবার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি সুপ্রিম কোর্ট বলেছে প্রশান্ত বর্মনকে সারেন্ডার করতে, তিনি সারেন্ডার করেননি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং তৃণমূল হয়ে ভোট প্রচার করছে। আমার কথা নয়, চ্যানেলে বেরিয়েছে। যে রাজ্যে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 মানা হয় না, ল অ্যান্ড অর্ডার মানা হয় না, আইনের শাসন নয় শাসকের আইন প্রেভেল করে, সেই রাজ্যে এইসব কথাগুলো শুনলে ভালো লাগে, কিন্তু নির্বাচন কমিশন কাজটা করছে কোথায়?
একটা পদক্ষেপ দেখাও। আমি জাস্ট একটা কথা বলবো মহিতা, হ্যাঁ, সেটা হচ্ছে না, আমার মনে হয় গণেশ কুমার এই বিষয়ে কিন্তু একটু সিরিয়াস হয়েছেন বলে আমার ধারণা, সেই জন্যই পরপর এতগুলো উচ্চপদস্থ আমলাদেরকে সরিয়ে দিয়েছেন। কিন্তু আমি একটা সাজেশন দেব, সেটা হচ্ছে যে শুধুমাত্র মাথা চেঞ্জ করলে হবে না, হাত পা গুলোকেও চেঞ্জ করতে হবে, কারণ তাদের কাজটাই আসল। আজকে আমরা দিনের পর দিন দেখা যাচ্ছি সাধারণ মানুষের গাড়ি তুলে নেওয়া হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। এই যে দুর্গাপুরে দেওয়াল লেখার জন্য দেওয়াল মুছে দিয়েছে, পোস্ট অফিসে দেওয়াল লেখা হয়েছিল বলে টিএমসি, সেখান থেকে মুছে দিয়েছে নির্বাচন কমিশনের নিজের লোক, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের লোকজনকে তৃণমূল লোকজন মারধর করেছে। এইগুলোর এগেইনস্টে স্টেপ নিতে হবে। গণেশ কুমার যেভাবে যে পদক্ষেপে এগোচ্ছেন সেগুলোকে একটু কড়া ভাবে শক্ত হাতে জিনিসটাকে সংবরণ করতে হবে, হাত পা গুলোকে সর্বোপরি কন্ট্রোল করতে হবে, শুধু মাথা কন্ট্রোল করলে হবে না, আসল কাজ কিন্তু হাত পা। আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু এটা ঠিক যে আইসি বা ওসি পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে অভিযোগ উঠছে, আইসি বা ওসিদের একাংশ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধেও বিভিন্ন সিরিয়াস অ্যালিগেশন রয়েছে, এবং তারা একেবারে নাকি সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠনের জন্য কাজ করছেন, তৃণমূলের জন্য কাজ করছেন। রিপাবলিক বারবার আপনাদেরকে বলছে যদি এরকম অভিযোগ থাকে আপনারাও বলুন, নির্বাচন কমিশনও শুনুক, কিন্তু যদি এরকম কিছু থাকে তাহলে সেটার ফয়সালা করতে হবে। এবারের ভোটটা আবারও বলছি, ওই 29 দিন মাত্র বাকি রয়েছে, বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি হবে তার 29 দিন বাকি। আমরা রোহিঙ্গাদের হাতে এবার মারা যাব কিনা সেটা বিচার করার জন্য 29 দিন বাকি। আমরা থাকবো না আবার উদ্বাস্তু হব? আমার নাতি নাতনি বলবে আমার দাদুর একখান দেশ ছিল, সেই দেশটা ছিল কলকাতা। সেটা সিদ্ধান্ত নেওয়ার 29 দিন বাকি। ছোট্ট বিরতি নিচে হচ্ছে, 29 দিন লাগাতার ময়ূখ রঞ্জন ঘোষ এই প্রশ্নগুলো তুলে যাবে আপনার সামনে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH